হ্যালো এভরিওয়ান, আনফোল্ডিং লিটারেচার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে ফ্রান্সিস বেকনের লেখা একটি এসে অফ স্টাডিজ নিয়ে আলোচনা করব এবং এই অফ স্টাডিজ এসেটি লাইন বাই লাইন সম্পূর্ণ বাংলায় অ্যানালাইসিস করব। তো আশা করি ভিডিওটি তোমাদের ভীষণ উপকারে আসবে। তো সবার আগে ফ্রান্সিস বেকন সম্পর্কে কিছুটা জেনে নিই চলো। তো ফ্রান্সিস বেকন উনি একজন ইংলিশ অথার, সাথে ফিলোসফার, সায়েন্টিস্ট, স্টেটসম্যান, ওরেটর, জুরিস্ট সমস্ত কিছুই কিন্তু একসাথে ছিলেন। উনি 1561 লন্ডনে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম ছিল নিকোলাস বেকন এবং হায়ার স্টাডিজের জন্য তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গেছিলেন এবং 1603 তিনি নাইটহুড উপাধি পান এবং 1613 তিনি অ্যাটর্নি জেনারেল হন এবং একই সাথে লর্ড চ্যান্সেলর এবং ব্যারন ভেরুলাম এগুলো 1618 এবং 1621 তিনি হয়ে যান এবং 1626 সালে মাত্র 65 ইয়ার্স এজে তার কিন্তু নিউমোনিয়াতে মৃত্যু ঘটে। তার যে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্কসগুলো রয়েছে সেগুলোর মধ্যে বিখ্যাত হচ্ছে তার এসেসগুলো। এই এসেসগুলোর মধ্যে সবথেকে বিখ্যাত যেগুলো রয়েছে সেগুলো রয়েছে অফ স্টাডিজ, অফ ডেথ, অফ রিভেঞ্জ, অফ গার্ডেন্স। তো সেইগুলোর মধ্যেই অফ স্টাডিজ কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়। তো এই অফ স্টাডিজ এসেটি প্রথম পাবলিশড হয়েছিল 1597-এ। সেখানে মোটামুটি 10টি এসে তার পাবলিশ হয়েছিল। সেই সিরিজ অফ 10 এসেসের মধ্যে একটি ছিল অফ স্টাডিজ এবং এটিকে আবার রিভাইজড করা হয় 1612-এ, মানে এটাকে একটু মার্জিত করে আবার এটাকে পাবলিশ করা হয়। এবং এই যে এসে এটাতে কিন্তু তার যে উদ্দেশ্য এই এসের মধ্যে দিয়ে, ইন দিস এসে বেকন স্টেটস হিজ এইমস, সরি এখানে হিজ স্পেলিংটা ভুল আছে, HIS হবে, হিজ এইমস অফ স্টাডি, দ্য আউটকামস অফ রিডিং বুকস, দ্য টাইপ অফ বুকস টু বি রেড অ্যান্ড দ্য ওয়ে ওয়ান শুড ফলো ফর রিডিং ডিফারেন্ট টাইপস অফ বুকস। মানে কীভাবে বই পড়তে হয়, কী কী ধরনের বই পড়া উচিত, বই পড়লে আমাদের কী হয়, সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু এখানে আলোচনা হয়েছে। আসল উদ্দেশ্য হচ্ছে তার এই এসের প্রধান উদ্দেশ্য হচ্ছে মানে পড়াশোনা কেন করা উচিত, পড়াশোনার উদ্দেশ্যটা কী, সেটাই হচ্ছে এই এসের মূল বিষয়বস্তু। এখন প্রত্যেকটি লাইনের বাংলা মানে সহ আলোচনা করছি। স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি। পড়াশোনা আমাদের আনন্দ, অলঙ্করণ এবং যোগ্যতা সরবরাহ করে। অর্নামেন্ট মিন্স অলঙ্করণ, ডিলাইট মিন্স আনন্দ এবং অ্যাবিলিটি মিন্স যোগ্যতা। তো এগুলোই পড়াশোনা কিন্তু আমাদের সরবরাহ করে, মানে পড়াশোনা করলে এগুলি আমাদের মধ্যে গড়ে উঠবে। দেয়ার চিফ ইউজ ফর ডিলাইট ইজ ইন প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারিং। তো এই যে আনন্দের আসল যে প্রধান যে ব্যবহার সেটা কিন্তু নিভৃতে এবং অবসর সময়। ফর অর্নামেন্ট ইজ ইন ডিসকোর্স। তো এই যে অলঙ্করণের জন্য তার ব্যবহার বা বক্তৃতা বা আমাদের যে কথোপকথন সেগুলোর মধ্যে কিন্তু অলঙ্করণ রয়েছে। এবং অ্যান্ড ফর অ্যাবিলিটি ইজ ইন জাজমেন্ট অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস। আর এই যে যোগ্যতার ক্ষেত্রে তা ব্যবহৃত হয় বিচার আর যে ব্যবসা যে পরিচালনা, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে কিন্তু মানে যোগ্যতা আমরা বুঝতে পারি কার কতটা যোগ্যতা আছে। এরপর বলেছে ফর এক্সপার্ট মেন ক্যান এক্সিকিউট and perhaps judge of particulars one by one, but the general counsels and the plots and marshalling of affairs come best from those are learned. তো বলেছে দক্ষ ব্যক্তিরা কার্যকর করতেই পারেন, দক্ষ ব্যক্তিরা যে কোনো কাজই করতে পারেন, এক্সপার্টস ক্যান ডু এনিথিং, এবং একে একে সূক্ষ্ম বিষয়গুলির ব্যাপারে সিদ্ধান্তও নিতে পারেন দক্ষ ব্যক্তিরা। কিন্তু সাধারণ পরামর্শ এবং পরিকল্পনা আর যে সমস্ত কার্য পরিচালনা সব থেকে তারা ভালো পারেন যারা সঠিক অর্থে শিক্ষিত, যারা আসলেই শিক্ষিত, তারা কিন্তু যে কোনো কাজ সঠিকভাবে সম্পাদন করতে পারেন। এরপর বলেছে টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ। বলেছে দীর্ঘ সময় পড়াশোনা করলেও কিন্তু মানুষ অলস হয়ে যায়। টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট, তাকে অলঙ্করণের জন্য বেশি ব্যবহারও আবার কি একটু আর্টিফিশিয়াল হয়ে যায়, কৃত্রিম হয়ে যায়। অ্যাফেকটেশন মানে কৃত্রিমতা। টু মেক জাজমেন্ট হোলি বাই দিয়ার রুলস ইজ দ্য হিউমার অফ আ স্কলার। আর পুরোপুরি তার নিয়মগুলি ব্যবহার করে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে একজন স্কলার মানে একজন পণ্ডিত ব্যক্তির মধ্যে যে হিউমার, যে রসবোধ আছে সেটা। আর দ্য পারফেক্ট নেচার অ্যান্ড আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স ফর ন্যাচারাল অ্যাবিলিটিস লাইক ন্যাচারাল প্ল্যান্টস দ্যাট নিড প্রুনিং বাই স্টাডি। তো বলেছে এখানে যে লেখাপড়া স্বভাবকে নিখুঁত এবং নিজের অভিজ্ঞতা দ্বারা নিখুঁত হয়। মানে লেখাপড়ার দ্বারা স্বভাবও নিখুঁত হয় এবং আমাদের যে অভিজ্ঞতাগুলি অর্জন হয় তার দ্বারা নিখুঁত হয়। কারণ স্বাভাবিক দক্ষতা হলো প্রাকৃতিক উদ্ভিদের মতো, যাকে প্রথমে সাজিয়ে রাখতে হয় এবং প্রুনিং করতে হয় সময়ে সময়ে, এবং পড়াশোনাও যদি বিশদভাবে অত্যন্ত বেশি নির্দেশ দান করে যদি তা অভিজ্ঞতার দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো অভিজ্ঞতাটা ভীষণভাবে প্রয়োজন। এরপরে বলেছে ক্রাফটি মেন কন্ডেম স্টাডিজ, সিম্পল মেন অ্যাডমায়ার দেম।
বলেছে ধূর্ত মানুষ যারা, ক্র্যাফটিম্যান মানে যারা ছল বিভিন্ন রকম ছল করে, তারা কিন্তু পড়াশোনার নিন্দা করে, আর যারা সরল প্রকৃতির মানুষ তারা আবার পড়াশোনার প্রশংসা করে। বাট কোথায় ছিলাম, অ্যান্ড ওয়াইজ মেন ইউজ দেম, এবং জ্ঞানী ব্যক্তিরা সেটা কিন্তু ব্যবহার করে। ফর দে টিচ নট দেয়ার ওন ইউজ বাট দ্যাট ইজ উইজডম উইদাউট দেম অ্যান্ড অ্যাবাভ দেম ওন বাই অবজারভেশন। তো এখানে বলেছে জ্ঞানী ব্যক্তিরা কিন্তু সেটা কিন্তু ইউজ করে, এবং সেটা তারা কীভাবে করে, কারণ তার নিজের ব্যবহার শেখায় না, তারা কিন্তু তাহলে পর্যবেক্ষণের মাধ্যমে যে অর্জিত পড়াশোনা ব্যতীত জ্ঞান, সেটাই কিন্তু জ্ঞানী ব্যক্তিরা ব্যবহার করে। মানে পর্যবেক্ষণ করে তারা যে শিখছে পড়াশোনা ব্যতীত, সেটা কিন্তু জ্ঞানী ব্যক্তিরা ব্যবহার করতে জানে। এরপরে বই নিয়ে কিছু বলেছেন উনি। এটা তো গেল কী ধরনের মানুষ কী ধরনের আচরণ করে, আচরণ সম্পর্কে জানলাম, শিক্ষিত মানুষরা কীরকম আচরণ করে বা একজন ধূর্ত ছলকারী ব্যক্তি কীরকম আচরণ করে। এবার বলেছে যে কীভাবে পড়াশোনাটা করা উচিত। রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউট, বলেছে পড়ো কিন্তু কোনো কিছুর বিরোধিতা বা তাকে ভুল প্রমাণ করার জন্য নয়। নট টু বিলিভ অ্যান্ড টেকেন ফর গ্রান্টেড, বলেছে কোনো কিছুকে বিশ্বাস করে তাকে সঠিক বলে ধরেও নেবে না কোনো কিছু। নট টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স, বলেছে কথা বলা বা বক্তৃতা দেওয়ার যে রসদ মানে খুঁজে পাওয়ার জন্য নয়, এবং ডিসকোর্স মানে কোনো বক্তৃতা, তো কথা বলার মধ্যে কোনো রসদ খুঁজে পাওয়ার জন্য, বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার, মানে তার গুরুত্ব বুঝতে হবে এবং তার বিবেচনা করার জন্য তোমাকে পড়তে হবে। সাম বুকস আর টু বি টেস্টেড, এবার কিছু বই সম্পর্কে বলেছে, কেন পড়বো এতক্ষণ জানলাম, এবার কীরকম বই আমাদের পড়া উচিত, কীভাবে পড়া উচিত, সেগুলো এখন বলা হবে। সাম বুকস আর টু বি টেস্টেড, বলেছে কিছু বই শুধু একটু চেখে দেখতে হয়, এবং আদার্স টু বি সোয়ালড, এবং কিছু বই আছে যেগুলো একদম গিলে খেয়ে ফেলতে হয়, বলে না জলে গুলে খেয়ে ফেলো, সেরকম কিছু গুরুত্বপূর্ণ বই রয়েছে। অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড, এবং অল্প কিছু বই আছে যাদেরকে একদম ভালো করে চিবিয়ে হজম করে ফেলার মতন। দ্যাট ইজ সাম বুকস আর বি রেড অনলি ইন পার্টস, আবার কিছু বই আছে যেগুলোকে শুধু আংশিকভাবে পড়া উচিত, মানে এতটাও ইম্পর্টেন্ট নয়, অল্প অল্প করে পড়লেই হয়। আদার্স টু বি রেড, অন্যকে দিয়ে পড়িয়ে নিতে হয়, মানে অন্য একজন পড়লো তার থেকে আমরা শুনে নিলাম, সেরকম একটা ব্যাপার। বাট নট কিউরিয়াসলি, কিন্তু অতটাও আগ্রহ দেখালে হবে না, অতটা কৌতূহলের কিছু নেই, অতটা কৌতূহল দেখানো উচিত নয় সেই বইগুলোতে। অ্যান্ড সাম ফিউ টু বি রেড হোলি, আবার কিছু বই আছে যেগুলোকে পুরোপুরিভাবে পড়া উচিত, একদম মনোযোগ সহকারে, অ্যান্ড উইথ ডিলিজেন্স অ্যান্ড অ্যাটেনশন, এবং সম্পূর্ণ মনোযোগ এবং সম্পূর্ণ অধ্যবসায় নিয়ে পড়াশোনা করা উচিত। সাম বুকস অলসো মে বি রেড বাই ডেপুটি অ্যান্ড এক্সট্রাক্টস মেড অফ দেম বাই আদার্স, ডেপুটি মানে হচ্ছে একজন সহায়ক, বই পড়ার জন্য একজন সহায়ক, তো কিছু বই একজন সহকারীকে দিয়ে পড়িয়ে নেওয়া যেতে পারে এবং তাকে দিয়ে একটি সারাংশ তৈরি করানো যেতে পারে। বাট দ্যাট উড নট বি অনলি ইন দ্য লেস ইম্পর্টেন্ট আর্গুমেন্টস অ্যান্ড দ্য মিনার অফ শর্ট বুকস, তো বলেছে কিন্তু ওই বইগুলি যেগুলো অন্য একজনকে দিয়ে আমরা পড়িয়ে নেব, কিন্তু সেটি করতে হবে কম গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে, মানে যেগুলো অতটা না জানলেও চলে কিন্তু একবার জেনে নেওয়া ভালো, এবং নিকৃষ্টতরের বইয়ের ক্ষেত্রে, মানে যেগুলো বললাম মানে তেমন ইম্পর্টেন্ট নয়, সেই বইগুলো অন্যকে দিয়ে আমরা পড়িয়ে নিয়ে শুনতে পারি কিছুটা। তারপরে বলেছে অ্যান্ড only less important arguments and the meaning of short books, হ্যাঁ এতটুকু তো হয়েই গেল। as distilled books are like common distilled waters, এখানে দেখো বলেছে ডিস্টিলড ওয়াটার মানে আমরা কি জানি যে পাতিত জল, ঠিক আছে, সেটা যেমন স্বাদবিহীন না হলে সংক্ষিপ্ত যে বই মানে যেগুলো সংক্ষিপ্ত আকারের বই সেগুলো যেন অনেকটা ওই পাতিত জলের মতনই চটকদার, মানে ওই ডিস্টিলড ওয়াটার যেটাকে আমরা বলি যে পাতিত জল, যদি সংক্ষিপ্ত কোনো বই পড়ি সংক্ষেপে পড়ি সেটা কিন্তু সেই ডিস্টিলড ওয়াটারের মতনই চটকদার হয়ে যায়। তো এখানটায় কিন্তু বেকন একটা সিমিলি ব্যবহার করেছেন, কারণ তিনি বলেছেন যে যেমন পাতিত জলের মধ্যে কোনো স্বাদ নেই, ঠিক সেরকমই কিন্তু মানে কোনো বই যদি আমরা সংক্ষিপ্তকারে পড়ি তাহলে কিন্তু সেটাও কিন্তু স্বাদহীন, মানে সেটা পড়ে কিন্তু সন্তুষ্ট লাভ করা সম্ভব নয়। এরপর বলেছে, একটু উপরে নিয়ে যাচ্ছি, হ্যাঁ এরপরে বলেছে ফ্ল্যাশি থিংস, হ্যাঁ সেটাই বললো চটকদার, মানে ফ্ল্যাশি থিংস মানে পাতিত জলের মতন চটকদার নয়। রিডিং ম্যাকেথ এ ফুল ম্যান, কনফারেন্স রেডি ম্যান অ্যান্ড রাইটিং অ্যান্ড এক্স্যাক্ট ম্যান, বলেছে পঠন একজন মানুষকে পূর্ণতা দেয়, ম্যাকেথ মানে একদম পূর্ণ মানুষ, পূর্ণ ব্যক্তিরূপে তৈরি করে পড়াশোনা করলে, এবং আলোচনা মানুষকে তৈরি করে,
যদি আমরা বেশি ডিসকাস করি, আলোচনা করি, সেটা কিন্তু আমাদেরকে তৈরি করে দেবে, আমরা অনেক কিছু জানতে পারবো তার মাধ্যমে। এবং লিখন মানুষকে সঠিক করে, আমরা লেখার মাধ্যমে যতই ভুল করি না কেন, ক্রমাগত লিখতে থাকলে কিন্তু আমাদের কিন্তু সঠিক জিনিসটা আমাদের আয়ত্তে চলে আসে। এরপরে বলেছে অ্যান্ড দেয়ার ফর ইফ এ ম্যান রাইট লিটিল হি হ্যাভ আ গ্রেট মেমোরি। তো এর জন্যই বলেছে যদি কোনো মানুষ অল্প স্বল্প লেখে তাহলে বলতে হয় তার স্মৃতিশক্তি খুব ভালো হতে হবে। অ্যান্ড ইফ হি কনফার লিটিল হি হ্যাভ আ প্রেজেন্ট উইট। বলেছে কেউ যদি অল্প স্বল্প আলোচনা করে তার মধ্যে কিছু রসবোধ রয়েছে। এবং এরপরেই বলেছে if he read little he had need have much cunning to seem to know that he doth not। এবং বলেছে যদি কেউ অল্প স্বল্প পড়ে তার মানে বুঝে নিতে হবে তার মধ্যে প্রচুর ধূর্ততা আছে, এবং এটা জানার জন্য যে সে জানে না, মানে মানুষ যে জানে না সেটা যে নিজের ভাবা যে আমি কিছু জানি না, তার মানে কিন্তু আমি চালাক, তার মানে আমার মধ্যে অনেক জানার ইচ্ছা আছে, আমি জানি আমাকে আরও জানতে হবে, যতই জানি জানার কিন্তু শেষ নেই। এরপর বলেছে হিস্ট্রিজ মেক মেন ওয়াইজ, পোয়েটস উইটি, দ্য ম্যাথমেটিক্স সাটেল, ন্যাচারাল ফিলোসফি ডিপ, মোরাল গ্রেভ, লজিক রেটরিক অ্যান্ড অ্যাবেল টু কানেক্টেড। দেখো এখানে অনেক কিছু বলে দিল, মানে কোন কোন সাবজেক্টগুলো কোন কোন বিষয়গুলো আমাদেরকে কীভাবে তৈরি করে। যেমন বলেছে ইতিহাস মানুষকে জ্ঞানী করে, কবিরা বুদ্ধিমান করে, কারণ কবিরা তাদের লেখার মধ্যে দিয়ে সেই যে তারা যে ভার্সগুলো লেখে, কবিতাগুলো লেখে, সেটা বোঝার জন্য কিন্তু প্রবল বুদ্ধি দরকার, কারণ অনেক কবিতায় কিন্তু অনেক অন্তর্নিহিত মানে আছে, সেগুলো খুঁজে বের করার জন্য কিন্তু বুদ্ধি দরকার। তাই ক্রমাগত যদি আমরা কবিতা পাঠ করি তাহলে কিন্তু বুঝতে হবে আমরা বুদ্ধিমান হয়ে উঠছি। অঙ্ক মানুষকে চতুর করে, কারণ অঙ্কের মধ্যে আমরা যে সমস্ত প্রবলেম সলভ করি সেগুলো আস্তে আস্তে দেখবে প্রথম ধাপে হয়তো তুমি অঙ্ক পারতে না, তারপরে আস্তে আস্তে দেখবে প্রতিদিন যদি তুমি একটা নির্দিষ্ট সময় জুড়ে প্র্যাকটিস করো সেটা কিন্তু তোমার মধ্যে চলে আসে, এবং তার মানে তুমি কি স্মার্ট হয়ে উঠছো, তোমার মধ্যে চতুরতা চলে আসছে। স্বাভাবিক দর্শন গভীর করে, দর্শন জিনিসটাই এমন মানুষকে গভীরভাবে চিন্তা করতে শেখায়। তারপরে বলেছে নীতি শিক্ষা, মোরাল, এটা কি মানুষকে গম্ভীর করে তোলে, কারণ নীতিশিক্ষা জানবে সে অবশ্যই গম্ভীর হবে, সমস্ত কিছু বুঝে চলবে। আর বলেছে যুক্তি এবং বাক্যে যে আমরা অলঙ্কার ইউজ করব, লজিকগুলো ইউজ করব, এগুলো আমাদের প্রতিদ্বন্দ্বিতা মানে যে কোনো বিষয়ে তর্ক বিতর্ক করার যোগ্যতা বাড়িয়ে দেয়, মানে আমরা যে কোনো কিছু যুক্তি দিয়েই গ্রহণ করব, যুক্তি ছাড়া কোনো কিছু গ্রহণ করব না। তো এখানে তারপরে দেখো একটা ল্যাটিন ওয়ার্ড ইউজ হয়েছে অ্যাবিউন্ড স্টাডিয়া ইন মোডস, মানে স্টাডিজ পাস ইনটু অ্যান্ড ইনফ্লুয়েন্স ম্যানার্স। তো এই ল্যাটিন শব্দগুচ্ছগুলি কিন্তু একজন রোমান লেখক ওভিড তার একটি বইয়ের অংশ, এবং বেকন তার প্রবন্ধে এই কথাটি ইউজ করেছে। এর অর্থ হচ্ছে অধ্যয়নে প্রবেশ করো, আবার আচরণে যা অধ্যয়নে আমাদেরকে প্রবেশ করতে সাহায্য করে এবং আচরণকে প্রভাবিত করে। অর্থাৎ অধ্যয়ন মানে পড়াশোনা চরিত্রকে আমাদের প্রভাবিত করে, পড়াশোনার মাধ্যমে আমাদের চরিত্র গঠিত হয়। বেকন কিন্তু এই অর্থে এখানে এটাকে ইউজ করেছে। Nay, there is no stone or impediment in the wheat, but may be wrought out by fit studies, like as the disease of the body may have appropriate exercise। তো দেখো এখানে একটা খুব সুন্দরভাবে এখানে পড়াশোনার কথা বুঝিয়েছে যে না, বুদ্ধির জন্য এমন কোনো বাধা নেই যা উপযুক্ত পড়াশোনার দ্বারা দূর করা সম্ভব নয়। মানে তোমার বুদ্ধি ক্ষীণ, তোমার বেশি কিছু মনে থাকে না, তুমি যদি ক্রমাগত পড়াশোনা করে যাও একদিন কিন্তু তুমি মানে আস্তে আস্তে কিন্তু তোমার কিন্তু ব্রেন ডেভেলপ করতে শুরু করবে। তো সেরকমই বলেছে যে আমাদের যেমন কোনো শরীরের যে কোনো অসুখ, সেটা কিন্তু যে কোনো ব্যায়ামের মাধ্যমে আমরা যদি রেগুলার এক্সারসাইজ করি, কম করে ওজনটা যদি আমাদের আয়ত্ত থাকে, তাহলে কিন্তু আমাদের শরীরের অসুখগুলোও নিয়ন্ত্রণে থাকে। ঠিক সেইভাবে পড়াশোনার দ্বারাও কিন্তু আমাদের বুদ্ধি কিন্তু একদম তুখর হতে পারে। এরপর বলেছে বোলিং ইজ গুড ফর দ্য স্টোন অ্যান্ড রেইনস। তো এখানে বলেছে পাথর ও বৃক্কের জন্য বোলিং ভালো, আমরা যদি বোলিং করি তাহলে সেটা কিন্তু পাথর ও বৃক্কের জন্য ভালো, মানে পিত্তথলিতে যে পাথর হয় তার কথা এখানে বলা হয়েছে, সেই পাথরগুলির কথা বলা হয়েছে, মানে এখানে হেলথের সাথে পড়াশোনার বিভিন্ন জিনিসের তুলনা করা হয়েছে। এবং এরপরে বলেছে শুটিং ফর দ্য লাংস অ্যান্ড ব্রেস্ট। শুটিং এটাও এক ধরনের খেলা, যেমন বোলিং একটা খেলা, শুটিং সেটাও একটা খেলা, শ্যুট করা, বন্দুক দিয়ে গুলি করা। তো সেই ধরনের খেলা কিন্তু আমাদের লাংস এবং ব্রেস্টের জন্য ভালো। জেন্টেল ওয়াকিং ফর দ্য স্টমাক,
সামান্য হাঁটাকেই ধীরে ধীরে হাঁটা আমাদের স্টমাক মানে আমাদের পাকস্থলীর জন্য ভালো। রাইডিং ফর দ্য হেড, আমরা কিছুটা চড়লাম, মানে যে কোনো কিছু চড়া, যেমন ঘোড়ায় চড়া, ঘোড়া রাইড করা, সেগুলো কিন্তু আমাদের হেডের জন্য মানে মাথার জন্য ভালো, মানে একটা ঝাঁকুনি তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্রেন কিন্তু বেশ লাইট ফিল করে। অ্যান্ড দ্য লাইক, এই সমস্ত কিছু কিন্তু আমাদের মধ্যে থাকে যে এই জিনিসগুলো প্র্যাকটিস করলে আমাদের শরীর কিন্তু ভালো থাকে। তো সো ইফ এ ম্যানস উইট বি ওয়ান্ডারিং লেট হিম স্টাডি দ্য ম্যাথমেটিক্স। তো বলছে যদি একজন মানুষের মন যদি অস্থির থাকে তাহলে তাকে অঙ্ক চর্চা করতে দাও, কারণ অঙ্ক চর্চা করার জন্য সেই প্রবলেমগুলো সলভ করার জন্য তার মনকে কিন্তু একাগ্রিত করতে হবে, একটা জায়গায় স্থির করতে হবে, ফোকাস আনতে হবে। তাই অস্থির মন কিন্তু, চঞ্চল মন কিন্তু শুধরে যায় সেই সময় অঙ্ক চর্চা করতে গেলে। এরপর বলেছে for in demonstration if his wit be called away never so little he must begin again। কারণ সমস্যা সমাধান করার সময় যদি তার বুদ্ধি একটু কাজ না করে তাহলে তাকে কিন্তু আবার প্রথম থেকে শুরু করতে হবে। তাই ম্যাথ মানে অস্থির মানুষের জন্য ম্যাথামেটিক্স করা খুব বেশি জরুরি। if his wit not be able to not apt to distinguish or find differences let him study the schoolmen। তো এবার বলেছে, এটা কিন্তু আবার একটা মানে বিভিন্ন ধরনের তুলনা কিন্তু এখানে তুলে আনছে। যদি তার বুদ্ধি বিভিন্ন জিনিসের মধ্যে পার্থক্য করতে না পারে তাহলে তার স্কুলমেনদের লেখা পড়া উচিত। এই স্কুলমেন হচ্ছে মধ্যযুগের একরকম দার্শনিকদের কথা এখানে বেকন তুলে ধরছেন। তো তাদের লেখা পড়লে বোধ হয় বুদ্ধি মানে তারা কি সেই সময় দার্শনিকরা ছোটো ছোটো জিনিসের মধ্যে পার্থক্য করতে পারতো। তাই বলেছে বুদ্ধি দিয়ে যারা ছোটো ছোটো জিনিসের মধ্যে পার্থক্য বুঝতে পারে না তাদের কিন্তু সেই স্কুলমেনদের লেখা পড়া উচিত, তাহলে তারা কিন্তু সেই পার্থক্যগুলো মানে ছোটো ছোটো পার্থক্যগুলো তুলে ধরতে পারবে। এরপর বলেছে ফর দেয়ার সিমিনি সেক্টর স্প্লিটার্স অফ হেয়ার, মানে কি এখানে দেখো একটা খুব সুন্দর একটা ওয়ার্ড তুলে ধরেছে। এই সিমিনি সেক্টরস কথার অর্থ হচ্ছে মানে ছোটো ছোটো বীজ একদম যারা ভাঙে। তো বেকন স্কুলম্যান মানে ওই মধ্যযুগীয় দার্শনিক বললাম, তো তাদেরকে কিন্তু সিমিনি সেক্টরস বলা হয়েছে, কারণ তারা একদম মানে চুল যেভাবে বিভাজন করে না, চিরুনি তল্লাশি যেরকম করে সেরকম সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো পার্থক্য নির্ণয় করতে পারে। তাই এখানে সিমিনি সেক্টরস কথাটি ইউজ করা হয়েছে। তো যারা বুদ্ধি দিয়ে কিছু পার্থক্য করতে পারে না তারা কিন্তু স্কুলম্যানদের লেখা পড়ে এই সিমিনি সেক্টরস হয়ে উঠতে পারে। এরপর বলেছে ইফ হি বি নট অ্যাপ টু বিয়ার ওভার ম্যাটার্স অ্যান্ড টু কল আপ ওয়ান থিং টু প্রুভ অ্যান্ড ইলাস্ট্রেট অ্যানাদার লেট হিম স্টাডি দ্য লয়ার্স কেসেস। এরপর বলেছে যদি সে বিভিন্ন তথ্য জোগাড় করতে ব্যর্থ হয় এবং একটি বিষয়কে প্রমাণ বা ব্যাখ্যা করার জন্য কোনো তথ্য মনে করতে না পারে তাহলে তাকে আইনজীবীদের মামলাগুলি তার চর্চা করা উচিত। কারণ চর্চা জিনিসটাকে আমরা জানি যারা লয়ার মানে অ্যাডভোকেট তারা কিন্তু সারা জীবন পড়াশোনা করে যেতে হয়, বিভিন্ন রকম কেস নিয়ে তাদের আলোচনা করে যেতে হয়। তাই যাদের চর্চা করতে অসুবিধা হয়, যারা বিভিন্ন প্রমাণ ও ব্যাখ্যা সহ আলোচনা করতে পারে না, তাদের বিভিন্ন কেস স্টাডি করা উচিত। এবং সো এভরি ডিফেক্ট অফ মাইন্ড মে হ্যাভ আ স্পেশাল রিসিপ্ট। তাই মনের প্রত্যেকটা অসুখের জন্য একটি বিশেষ সমাধান থাকতে পারে। তো এখানে কিন্তু বেশ সুন্দর করে কীভাবে কী পড়তে হবে, কীভাবে কাদের থেকে আমরা ইন্সপিরেশন নিতে পারি, সমস্তটা কিন্তু ফ্রান্সিস বেকন এখানে খুব ভালোভাবে বুঝিয়েছে। তো আশা করি তোমাদের প্রত্যেকটা লাইন ভালোভাবে এক্সপ্লেন করতে পেরেছি। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।